হ্যালো নমস্কার বন্ধুরা, পিক্সেল অ্যান্ড ভিজুয়াল গ্যালাক্সিতে সবাইকে স্বাগত জানাই। আজকের ইলাস্ট্রেটর থার্ড পার্ট হবে। থার্ড পার্টে আজকের আমরা কিছু জিনিস দেখে নেব, যেটা হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে যে বেসিক জিনিসগুলো না জানলে আমরা কাজটা স্টার্ট করতে পারবো না। সেই জিনিসগুলো আজকের আমরা প্রপারলি দেখব। আমি তোমাদেরকে গাইড করে দেব। ক্লাসটা শুরু করার আগে আমি একটাই কথা বলব, কেউ কাটছাঁট করে ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। একটা গ্রাফিক ডিজাইনার হতে গেলে যে ধৈর্যটা দরকার পড়ে, যে পেশেন্সটা দরকার পড়ে, সেটা রাখার চেষ্টা করবে। না হলে যদি কাটছাঁট করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। অনেক কিছু বাদ চলে যেতে পারে ভিডিওটা থেকে। তো চেষ্টা করবে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার, শোনার। আর যদি ভালো লাগে তাহলে নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সাথে একটু শেয়ার করে নেওয়ার। কোনো কিছু যদি জানার থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে ইন্টারফেসটা কিছুটা এরকম দেখাচ্ছে। যারা ফটোশপ ইউজ করেছো, যারা ফটোশপে একটু হলেও যারা কাজ করেছো, তারা বুঝতে পারবে যে অনেকটা সিমিলার। ইলাস্ট্রেটর আর ফটোশপটা অনেকটা সিমিলার। এটা হলো টুলস বার। এটা কি বাঁদিকে এটা হলো টুলস বার। মানে এখানটাতে সমস্ত এগুলোকে বলে টুলস। এগুলো এক একটা টুলস। এটা যেমন সিলেকশন টুল, এটা যেমন ডিরেক্ট সিলেকশন টুল, এটা পেন টুল। তো এইটা পুরোপুরি টুলস বার। এটাকে বিভিন্ন বলে টুলস। এই টুলসগুলো আমাদের কাজের সময় যখন যে দরকারটা পড়বে, যখন যে কাজে যে টুলসটা, ধরো কোনো কিছু সিলেক্ট করার সময় এই সিলেকশন টুল পড়বে, বা পেন টুলটা দরকার পড়ে ড্র করার সময়, তো আমি তখন পেন টুলটাই ইউজ করব। তো এক এক করে তোমরা দেখতে পাবে যে কখন কোন টুলটা ইউজ হচ্ছে। তুমি নিজের মতো করে তোমার যেরকম সুবিধা হবে, তুমি তোমার সুবিধা মতো করে কাস্টমাইজ করতে পারো। এই টুলস বারটায় যদি দরকার মনে হয় যে না, আমি টুলস বারটাকে বাঁ দিকে ডান দিকে রাখবো, তো আমি ডান দিকে শিফট করতে পারি। এই এটাকে যদি আমি মনে হয় যে না, আমি এই দিকটাতে রাখবো, তো এই দিকে শিফট করতে পারি। নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। আমার যেটা সুবিধা হয়ে গেছে, আমার এখানটাতে রেখে আমার সুবিধা হয়েছে। একটা থাকতে থাকতে একটা হ্যাবিট হয়ে যায়, তো আমি সেরকমই রেখেছি। তুমি চাইলে এরকম বড় করে নিয়ে কাজ করতে পারো। ডান দিকের এই জায়গাটাকে বলে প্যানেল। এটা হচ্ছে প্যানেল বার। এটা কিন্তু টুলস বার নয়, এটা হলো প্যানেল বার। এই প্যানেল বারটাকে আমি নিজের মতো করে সরিয়ে কাস্টমাইজ করতে পারি। যদি মনে হয় যে না, আমি প্রপার্টিজটা রাখবো না, প্রপার্টিজটা আমার দরকার পড়ছে না, আমি এরকম ডিলিট করে দিলাম। তো হতে পারে এই কালারটা আমার দরকার পড়ছে না, আমি ডিলিট করে দিলাম। বা হতে পারে যে কাজ করতে গিয়ে কোনো সময় ভুলবশত ডিলিট হয়ে গেল, তো আমি ওটা কোথা থেকে পাবো? এই যে কাজ করতে গিয়ে অনেক সময় হয় আমরা জানি না যে কোন জায়গাটা থেকে পাবো, ভুল করে ডিলিট হয়ে যাচ্ছে অপশনগুলো, আমার প্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, আমার টুলস বার ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি এই জিনিসটা আমি কোথা থেকে পাবো? সোজা আমি চলে যাব উইন্ডোজে ক্লিক করলাম। দেন তারপরে উইন্ডোজ থেকে আমি কোনটা ডিলিট করলাম তখন? প্রপার্টিজ। প্রপার্টিজ কোথায়? এই হলো প্রপার্টিজ। এই প্রপার্টিজটাকে ধরবো, ধরে এখানটাতে জাস্ট শিফট করে দেবো। দেন তারপরে আমি আরেকটা কি ডিলিট করলাম? কালার। কালারটা কোথায় পাবো? কালারটা হচ্ছে এখানটাতে আছে। কালারটাকেও সেম একই রকম ভাবে এখানে রিপ্লেস করে দিলাম। তো আমার যদি মনে হয় যে না, আমার প্রপার্টিজটা উপরে লাগবে, তো আমি প্রপার্টিজটা উপরে রাখবো। আমার যদি মনে হয় যে না, আমার লেয়ারটা উপরে লাগবে, সেইভাবে আমি কাস্টমাইজ করবো। আমার যদি মনে হয় এই অ্যালাইনটা যদি আমার উপরে লাগে, আমি তখন সেইভাবে সেই জায়গাতে কাস্টমাইজ করে নেবো, অ্যালাইনটা উপরে রাখবো। দেখতে পাচ্ছি এখানে দুটো ডট আছে। এই যে প্যানেল বারের ওপরে এখানে দুটো ডট আছে। আমি সবসময় বলবো যে এই প্যানেল বারটা না পুরো ওপেন করেই কাজটা করার। এই যে দুটো ডট তোমরা দেখতে পাচ্ছ, এই ডটে ক্লিক করলেই পুরো প্যানেল বারটা ওপেন হয়ে যাবে। তখন তোমরা আরো ভালোভাবে ডিটেলসে দেখতে পারবে, তার মধ্যে কাজ করতে পারবে। যেমন অ্যালাইন আছে, অ্যালাইনটা যখন ক্লিক করবে পুরো ডিটেলসে এখানে দেখতে পারবে, এর উপরে কাজ করতে পারবে। এবারে যদি অনেক ক্ষেত্রে মনে হলো যে না, আমার পেজটা ক্যানভাসটা ছোট হয়ে যাচ্ছে, এগুলোকে বড় করার জন্য আমার ক্যানভাসটা ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব? টুলস বার বলো, প্যানেল বার বলো, এগুলোকে আমি ছোট করে সাইডে এই রকম করে আমি রাখতে পারি। তাতে করে আমার কোনো অসুবিধা নেই। আমি লেয়ারটাকে ক্লিক করলাম, লেয়ার চলে এলো। অ্যালাইনটাকে ক্লিক করলাম, অ্যালাইন চলে এলো। প্রপার্টিজ ক্লিক করলাম, প্রপার্টিজের প্যানেলটা পুরো ওপেন হয়ে গেল। তো
আমার যেটা দরকার পড়বে সেই জায়গাটা, স্ট্রোক, যে জায়গাটা দরকার পড়বে, ব্রাশ, যেগুলো দরকার পড়বে সেখানে আমি ক্লিক করব, সেগুলো, সেই প্যানেলগুলো ওপেন হয়ে যাবে। যারা যারা বুঝতে পারবে না, যে জায়গাটা মনে হবে যে না প্রবলেম আছে, সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করতে পারো, আমি ঠিকই রিপ্লাই করে দেবো। আমি নতুন একটা পেজ ওপেন করি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। ফাইল, নিউ, এখানটাতে ঠিক আছে, আমি একটা A4 সাইজের পেপার নিয়ে নিচ্ছি। নতুন পেজ আমি ওপেন করলাম। সবার ওপরে দেখতে পাচ্ছ এখানে লেখা, পেজের ওপরটাতেই লেখা আনটাইটেলড, তার পাশে লেখা 63.43%, তার পাশে লেখা CMYK। এগুলো আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে CMYKটা কি কালার, RGB কি কালার। তো আমি আনটাইটেল যে লেখাটা আছে সেটাকে না আমি চেঞ্জ করতে পারবো। আনটাইটেল লেখাটা চেঞ্জ করা যাবে তখনই যখন আমরা ফাইলটাকে সেভ করব। ফাইলটাকে সেভ করতে হলে একটা কোনো নাম দিয়ে সেভ করতে হবে। আমি সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে সেভ করব। ফাইলে যাব, সেভ অ্যাস, যে কোনো একটা জায়গাতে, ধরো ডেস্কটপে আমি রাখলাম বা ডাউনলোডে, আমি থার্ড ক্লাস বলে একটা নাম দিলাম, সেভ করলাম। এখানে কি এসে গেল, যেটা আনটাইটেলড ছিল সেটা হয়ে গেল থার্ড ক্লাস। এখানে কি আছে 63.43%। তো 63.43%টাকে আমি কিভাবে চেঞ্জ করব, যখন জুম করব, যখন আমি এটা জুম করলাম, দেখো এখানে কত দেখাচ্ছে, 150%, 150%, 150% দেখাচ্ছে। আমি যখন এটাকে জুম আউট করব তখন 25%, যখন জুম ইন করব তখন 800%। তো আমার এটা জুম ইন আর জুম আউটটাকে কত পার্সেন্টে হচ্ছে সেটা দেখাবে। আর সিএমওয়াইকে আমি তোমাদেরকে আগেই বলেছি, এটার মানে হলো বুঝতে হবে যে এটা প্রিন্টের কাজের জন্য ইউজ হচ্ছে। যখন এটা সিএমওয়াইকে থাকবে তখন সেটা হলো প্রিন্টের কাজের জন্য ব্যবহার করা হয়। আর তুমি এটা তোমার নিজের মতো করে কাস্টমাইজ করে বা নতুন পেজ নিয়ে এটাকে RGBতেও করতে পারো। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, একটা ধরো 10 উইথ 10, হাইট 12 ইঞ্চির, আর RGB কালার মোডে একটা পেজ ওপেন করলাম। আগের পেজটাকে আমি ডিলিট করে দিলাম। তো আবারও সেম দেখাচ্ছে আনটাইটেলড, মানে আমি এই প্রজেক্টটাকে যখন সেভ করব তখন যে নামে আমি সেভ করব সেই নামটাই এখানটাতে দেখাবে। তার পাশে হলো পার্সেন্টেজ, আর তার পাশে হলো আমি কোন কালার মোডে কাজ করছি। বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো টুলস আছে, সবগুলোতেই একটা ছোট ছোট ডট আছে। এখানে দেখো প্রতিটা টুলসের মধ্যে, যে যে টুলসের মধ্যে দেখতে পাবে এই ছোট কর্নারে, একদম কর্নারে দেখো একটা করে ডট দেখা যাচ্ছে, এখানে এটার মধ্যে নেই, ওপরটাতে নেই, মানে সিলেকশন টুলের মধ্যে কোনো ডট নেই। ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল, এখানটাতে রেক্ট্যাঙ্গেলের মধ্যে, তারপরে ব্রাশ টুলের মধ্যে, তারপর টেক্সট টুলের মধ্যে, যেখানে যেখানে এই ছোট ছোট ডটগুলো কর্নারে দেখো, এই ছোট ছোট ডট দেখা যাচ্ছে। গ্রেডিয়েন্ট টুলের মধ্যে যেখানে যেখানে ছোট ছোট ডট দেখা যাচ্ছে, রাইট ক্লিক, যদি আমি এখানে রাইট ক্লিক করে প্রেস করে ধরি তাহলে এখানে দেখো ডিরেক্ট টুল, সিলেকশন টুল, তারপরে গ্রুপ সিলেকশন টুল, ল্যাসো টুল আসছে। যেমন পেন টুলের সাথে এইখানটাতে আরও একটা টুলস আছে, রেক্ট্যাঙ্গেলের সাথে আরও ইলিপস আছে, পলিগন টুল আছে, স্টার আছে। তো প্রতিটা টুলসের মধ্যে যখন দেখবো একটা ছোট ছোট ডট দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এখানে আরো টুল ইনবিল্ড আছে। আমি এই রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম, এটাকে না দুই ভাবে ড্র করা যায়। এই রেক্ট্যাঙ্গেলটাকে দুটো ভাবে ড্র করা যায়। ব্ল্যাঙ্ক জায়গাতে আমি যদি একবার ক্লিক করি তাহলে এখানে কি দেখাচ্ছে, একটা প্যানেল ওপেন হলো। এই প্যানেলটাকে আমি
নিজের মতো করে যে কোনো একটা নাম দিতে পারি। আমি যখন এইটাকে ক্লিক করলাম, এর সাইডের এই বাটনটাকে ক্লিক করলাম, এটা থেকে একটা ক্রস চিহ্ন আসছে। মানে কি আমি এই সাইজটাকে 5 ইঞ্চ বাই 8 ইঞ্চ দিতে পারি, মানে 8 ইঞ্চ হাইট আর 5 ইঞ্চ উইথ। আবারও আমি যখন ক্লিক করলাম আর আমি এই বাটনটাকে যখন আমি অন করে দিলাম, মানে প্রথমে বাটনটাকে অফ করা ছিল, আমি এটাকে অন করলাম। যখন এটাকে আমি অন করলাম তখন আমার এটা কি হবে, এর সাথে কানেক্টেড হয়ে গেল। মানে আমি এখানে যদি আমি 2 দিই, অটোমেটিক এটা হাইট জেনারেট করে নেবে। আবার যখন আমার যদি মনে হয় যে না আমি এটা পুরো প্রপার স্কোয়ার শেপে রাখবো, তো আমাকে কি করতে হবে, তাহলে 2.2 ইঞ্চ। তাহলে আমি এখানে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে এখানে কি হলো, আমার 2.2 ইঞ্চ একটা বক্স চলে এলো। এখানে কি হলো, আমার 5.8 ইঞ্চ একটা বক্স চলে এলো। ঠিক আছে, তো এটাকে আমি আরো একভাবে ড্র করতে পারি। আমি ফার্স্ট ক্লিক করব ক্যানভাসের ওপরে, সেকেন্ড আমি ড্র্যাগ করব, দেন আমি যেরকম সাইজটা আমার দরকার পড়বে সেই সাইজে গিয়ে আমি রিলিজ করে দেবো। আমার যে মাউসের রাইট ক্লিক করেছিলাম সেটাকে আমি ছেড়ে দেবো, দেন দেখতে পাবো একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি হয়ে গেছে। নর্মালি ড্র্যাগ করে কিভাবে আমি স্কোয়ার শেপ নিতে পারবো, যদি আমি এখান থেকে ফার্স্ট ক্লিক করলাম ক্যানভাসের ওপরে, দেন ক্লিক করব শিফট কিবোর্ডের ওপরে, দেন ক্লিক করব শিফট অ্যান্ড ড্র্যাগ। আমি তখন ড্র্যাগ করব, আমার পুরো যে অবজেক্টটা বা স্কোয়ারটা আমি যেটা স্কোয়ার করতে চাইছি সেইটা হবে আমার প্রপার স্কোয়ার শেপে আসবে। চারটে দিক আমার সমান হবে। আমি ছোট করলে ছোট আর বড় করলে বড়তে গিয়ে আমি যখন মাউসটা রিলিজ করব, ছেড়ে দেবো, দেন দেখতে পাবো একটা প্রপার স্কোয়ার শেপ তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমি যখনই এইটাকে সিলেক্ট করতে চাইছি কিন্তু আমার সিলেক্ট হচ্ছে না। মানে আমি ধরো আমি ওপরের এই যে অবজেক্টটা আমি নিয়েছি সেটাকে আমি ডিলিট করতে চাই, তার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে। সেই অবজেক্টটাকে যদি আমি সিলেক্ট না করতে পারি তাহলে আমি ওই অবজেক্টটাকে ডিলিট কি করব। তাহলে এবারে তোমরা চলে এসো সিলেক্ট টুল। এটা হলো সিলেক্ট বা সিলেকশন টুল। সিলেকশন টুলের শর্টকাট হলো ভি। সিলেকশন টুলের শর্টকাট কি ভি। তো আমি সিলেকশন টুল যখন নিলাম, দেন যখন এখানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছ এটা সিলেক্ট হয়ে গেল। মানে আমি নিচেরটাও সিলেক্ট করতে পারবো, আমি উপরেরটাও সিলেক্ট করতে পারবো। তাহলে আমি উপরের অবজেক্টটা আমার দরকার নেই, উপরের অবজেক্টটা আমি ডিলিট করে দিলাম। এই অবজেক্টটাকে আমি মুভ করাতে পারবো। এখানে নিয়ে এসে সিলেকশনের কাজটা কি, তাহলে সিলেকশন টুলের কাজ হলো আমি অবজেক্টকে ভালোভাবে এখানে মুভ করাতে পারবো। এখানে মুভ করিয়ে আমার যেরকম দরকার পড়বে, আমার যদি নিচে দরকার পড়ে, আমার যদি সাইডে দরকার পড়ে, এই সাইডে দরকার পড়ে, ওপরে দরকার পড়ে, তো আমি সেই রকম ভাবে সেই রকম দিকে আমি এটাকে মুভ করাতে পারবো। এই পেজটাকে বা এই অবজেক্টটাকে জুম করতে হয়। অনেক সময় হয় না যে অবজেক্টটা ছোট আছে, সেটাকে আমাকে জুম করে দেখতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, জুম করা আর সাইজ বড় ছোট করা দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। কি বললাম, একটা ছোট অবজেক্ট সেটাকে জুম করে দেখা আর ছোট অবজেক্টটার সাইজ বাড়ানো দুটো কিন্তু আলাদা। বড় ছোট করা, সাইজ প্রজেক্টের জুম ইন জুম আউট করা আর সাইজটা রিসাইজ করা বা বড় করা বা ছোট করা সেটা সম্পূর্ণই আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনিফাইং গ্লাসের মতো, এটা হচ্ছে জুম আইকন। কি এটা, এটা জুম আইকন। এটাকে ক্লিক করলাম, দেন আমি যে জায়গাটা দরকার পড়বে সেখানে আমি ক্লিক করলাম। তাহলে কি হচ্ছে, জায়গাটা বড় হয়ে যাবে। আমার যদি মিডিলটা এরকম ক্লিক করি, মিডিলটা ওপেন হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমি আরেকটা করতে পারি, ক্লিক করে আমি যদি এরকম বাম দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবে ছোট হচ্ছে। আর যদি আমি ডান দিকে ওপরের দিকে আমি ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, জুম ইন জুম আউট হচ্ছে। আমার সব থেকে সুবিধা হয় এই জুম ইন আর জুম আউটের ক্ষেত্রে অল্ট প্রেস করব। কি করব, কিবোর্ডের মধ্যে দেখো অল্ট, বাঁ দিকে উইন্ডোজ বাটনের পাশে আছে অল্ট ক্লিক করব,
দেন মাউসের ওপরে যে স্ক্রল বাটনটা আছে চাকার মতো, ওই স্ক্রল বাটনটাকে আমি স্ক্রল করব। যখন আমি অল্ট প্রেস করে মাউসের এই স্ক্রল বাটনটাকে স্ক্রলিং করব, অটোমেটিকলি আমার পেজটা জুম ইন আর জুম আউট হয়ে যাবে, জুম ইন আর জুম আউট হবে। আমাকে যদি মুভ করতে হয়, এরকমভাবে যদি মুভ করতে হয়, আমার ধরো এই জায়গাটা নিচের জায়গাটা দরকার পড়লো, আমার ধরো আবারও উপরের অবজেক্টটা দেখার দরকার পড়লো, তাহলে আমি কি প্রেস করব? স্পেস বার ক্লিক করব, একটা হাতের মতো সাইন আসবে। দেন তারপরে আমি মাউসের রাইট ক্লিক করব, মানে ওই ক্যানভাসটাকে ও ধরে নিল। ফার্স্টে দেখো কিরকম দেখাচ্ছে, আমি স্পেস বার ক্লিক করলাম, তারপরে একটা হাত দেখাচ্ছে, স্পেস বার ক্লিক করাতে একটা হাত দেখাচ্ছে। যখন মাউসের রাইট ক্লিক করব, দেখো রাইট ক্লিক করলে কিরকম হচ্ছে, রাইট ক্লিক করব, এটাকে ধরছে, রাইট ক্লিক করার পরে যেন মুঠো করে ধরছে ও ক্যানভাসটাকে, ধরার পরে ওই জায়গা থেকে সরাচ্ছে। আবারও আমি মাউসটাকে নিয়ে যাবো, এই স্পেস বারটাকে ধরেই রাখবো, ধরে রেখে মাউসটাকে নিয়ে গিয়ে আমি যেরকম দরকার পড়বে আমি সেইভাবে ক্যানভাসটাকে আমি নিয়ে যাব, ক্যানভাসটাকে আমি মুভ করবো, সরাবো, একদিক থেকে আরেক দিকে ক্যানভাসটাকে সরাবো। আমি কিন্তু অবজেক্ট সরাচ্ছি না, কিন্তু মানে অবজেক্ট আমার পেজের মধ্যেই আছে, একটা পেজের মধ্যেই অবজেক্টটা আছে, আমি ক্যানভাসটাকে সরাচ্ছি। অল্ট প্রেস করে আমি জুম আউট করছি, ফের আবার এটাকে মুভ করছি। এইভাবে পুরো কাজটাই আমাদেরকে এরকম জুম ইন জুম আউট বা আমার প্রজেক্টটা যেদিকে সরাতে লাগবে, মুভ করতে লাগবে, সেইভাবে আমাদেরকে করতে। আমি আবারও ফিরে আসি সিলেকশন টুলে। তাহলে সিলেকশন টুলের কাজ কি হলো? সিলেকশন টুলের ফার্স্ট কাজ হলো অবজেক্টটাকে সিলেক্ট করা। সিলেকশন টুলের ফার্স্ট কাজ কি হলো? যে অবজেক্টটাকে আমি সিলেক্ট করবো সেটার উপরে ক্লিক করলে অবজেক্টটা সিলেক্ট হবে। অবজেক্ট যখন সিলেক্ট হচ্ছে, এই কর্নারগুলোতে এগুলো হচ্ছে বাউন্ডিং বক্স, এই দেখো ছোট ছোট বক্স আসছে, এগুলোকে বলে বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সগুলোর কাজ হলো আমি যে কোনো কর্নার থেকে ধরে বা এখান থেকে ধরে, মানে যেখানটাতে দরকার পড়বে, যে বক্সটাতে দরকার পড়বে সেই বক্সটাতে আমি ক্লিক করে আমি নিজের মতো করে অবজেক্টটাকে রিসাইজ করতে পারবো। কি করতে পারবো? অবজেক্টটা রিসাইজ করতে পারবো। আমার যেরকমটা দরকার পড়বে আমি অবজেক্টটা সেই রকমভাবেই রিসাইজ করতে পারবো। বুঝতে পারলাম? মানে ফার্স্ট কাজ হলো আমার সিলেকশন করতে পারবো, সেকেন্ড কাজ হলো আমি অবজেক্টটাকে রিসাইজ করতে পারবো। আর আমি যদি কোনো কি প্রেস না করে অবজেক্টটাকে আমি রিসাইজ করি, তাহলে আমার কীরকম হবে? অবজেক্টটাকে আমি ফ্রিলি যেরকম দরকার পড়ে, আমি যদি খুব সরু একটা এরকম দাগ দরকার পড়ে, আমি তাহলে এরকম খুব সরু একটা দাগ আমি ক্রিয়েট করতে পারবো। আর আমার যদি মনে হয় যে না একটা বক্স দরকার পড়বে, আমি তাহলে একটা বক্স ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? আমি আর যদি আমাকে প্রপারলি সেম ডাইমেনশানে আমাকে যদি বাড়াতে হয়, মানে সেম সাইজগুলোকে রেখে আমাকে যদি বড় করতে হয়, তাহলে কি করতে হবে? শিফট প্রেস করতে হবে। মানে আমি যদি শিফট প্রেস করি, তাহলে ফার্স্ট আমি ক্লিক করবো এখানটাতে, এই কর্নারে, দেন যদি আমি শিফট প্রেস করি, এইটা যেরকম রেক্টেঙ্গুলার শেপে আছে, যেরকম শেপে আছে সেই শেপেই বড় হবে। এটা ধরো যদি আমি এরকম ছোট থাকে, তো আমি যদি শিফট প্রেস করি, এই সেম একই রকম ভাবেই বড় হবে। এবারে যদি এটাকে যদি প্রপার স্কোয়ার শেপে থাকে, তাহলে আমি যদি শিফট প্রেস করি আর দেন ড্র্যাগ করি, তাহলে প্রপার স্কোয়ার শেপই বড় হবে। তো আমার যেটা যেরকম দরকার পড়বে সেই রকমভাবেই বড় হবে বা ছোট হবে, সেটা যদি আমি শিফট প্রেস করি তবে। আর থার্ড কাজ হলো এটাকে আমি মুভ করতে পারবো, এই অবজেক্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো, এরকম মুভ করতে পারবো আমার যেখানে দরকার পড়বে। আমার যদি অবজেক্টটা মানে মনে হয় যে আমি না নিচের এই জায়গাটাতে রাখতে হবে আমাকে, তাহলে আমাকে কী করতে হবে? অবজেক্টটা এখানে রাখতে হবে, মানে মুভ করতে পারবো। সিলেক্ট করার পরে এটাকে মুভ করতে পারবো। আমার মনে হলো না এখানে রাখতে হবে, এখানে রাখতে হবে, আমি সেই রকমভাবেই আমি অবজেক্টগুলোকে মুভ করতে পারবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো যে এই বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলোর কাছে যখন আমি নিয়ে যাচ্ছি, দেখো একটা কার্ভ একটা অপশান আসছে, একটা কার মতো, মাউসের যে কার্সার পয়েন্টটা ওটা কার্ভ হয়ে যাচ্ছে। এই দেখছো বক্সের ওপরে যখন আমি নিয়ে যাচ্ছি এখানে একটা কার্ভ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? ওখান থেকে আমি এই পুরো অবজেক্টটাকে আমি রোটেট করতে পারবো,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি পুরো অবজেক্টটাকে আমি রোটেট করতে পারবো, আমার যেখান থেকে দরকার পড়বে সেখান থেকে আমি রোটেট করতে পারবো অবজেক্টটাকে, যেখান থেকে দরকার পড়বে, আমার যে জায়গাটা থেকে দরকার পড়বে সেই জায়গাটা থেকে রোটেট করতে পারবো। কিন্তু এমন হয় যে আমার এই বক্সটা ঠিক আমি চাইছি যে একদম প্রপারলি শেপে রোটেট করতে, মানে আমি যদি এইভাবে রোটেট করি তাহলে কি আমার সেই সোজা করতে গিয়ে হতে পারে একটু বেঁকে গেল, একটু ভুল হলো, একটু বেঁকে যাচ্ছে, ঠিক প্রপার সোজা হচ্ছে না, একটু বেঁকে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, আবারও সেম রোটেট করার সময়ও শিফট প্রেস করতে হবে। এই শিফট প্রেস করলাম, দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার রোটেট হবে, সবটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার রোটেট হবে। মানে একদম লাইনগুলোকে কোনো বেঁকতে দেবে না, লাইনগুলোকে স্ট্রেট রেখেই ও রোটেট হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে নিজেকে। আর 5 নম্বর কাজ হলো, এইটা যদি মুভ করার সময়, অবজেক্টটা যদি তুমি মুভ করার সময় অল্ট প্রেস করো, অল্ট প্রেস করে ধরে মুভ করো, তাহলে কি হবে, একটা কপি তৈরি হবে, অবজেক্টের যত ইচ্ছা তুমি কপি তৈরি করতে পারবে। দেখো এখানটাতে আমরা যেরকম জানি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি করলে কপি হয়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলেও কপি হয়, কিন্তু আমি কেন অল্ট প্রেস করে কপি করব, তার কারণ হলো আমি যখন সিলেক্ট করলাম অল্ট প্রেস করে কপি করলাম, আমি নিজের মতো প্লেস করতে পারবো, আমার অবজেক্টটাকে যেখানে ইচ্ছা আমি রাখতে পারবো। আমার যদি মনে হয় যে না আমি কপি করে এখানে রাখবো, ডিরেক্ট এখানে রাখতে পারবো। আমার মনে হয় যদি এই অবজেক্টটাকে নিয়ে কপি করে আমি এখানে রাখবো, এখানে রাখতে পারবো। কিন্তু আমি যখন ধরো কন্ট্রোল সি করছি, দেন কন্ট্রোল ভি করছি, আমার অবজেক্টটা এখানে চলে এলো, ফির আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি করছি, অবজেক্টটা আবার তার উপরে এখানে চলে এলো। মানে ওটা নিজের জায়গা মতো পড়বে, নিজের ইচ্ছা মতো পড়বে। কিন্তু আমি যদি চাই যে আমার অবজেক্টটাকে কপি করে আমার নিজের মতো জায়গাতেই আমাকে রাখবো আমি, তো আমাকে অল্ট প্রেস করে কপি করতে হবে। কিন্তু অল্ট প্রেস করার সময়, কপি করার সময় যদি আমি মানে আমার যদি দরকার পড়ে যে না আমার এই অবজেক্টটা পুরো স্ট্রেট কপি হবে, আমি তো এখানে স্ট্রেট হচ্ছে না, যদি আমার স্ট্রেট কপি হবে তাহলে কি করতে হবে, শিফট প্রেস করতে হবে। তাহলে কি হবে দেখো, যদি নিচে আনি তাহলে নিচের দিকে স্ট্রেট হচ্ছে, আর ওপরে যদি যাই ওপরের দিকে পুরো স্ট্রেট হচ্ছে, বা কর্নারের দিকে স্ট্রেট নেমে যাবে। মানে আমার যদি মনে হয় যে না আমি স্ট্রেট এখানে কপি করব, তো পরপর আমি এখানেই কপি করতে পারি, এরকমভাবে এখানে কপি হবে। বুঝতে পারলাম? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অল্ট প্রেস করলে আমরা কপি করতে পারবো, অল্ট প্রেস করে সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করি তাহলে এই অবজেক্টটা পুরো যে কোনো অবজেক্ট সেটাকে কপি করতে গেলে অল্ট প্রেস করে ড্র্যাগ করতে হবে, তাহলে ওটাকে কপি হয়ে যাবে। তোমাদের ছোট একটা শর্টকাট বলে রাখি, কন্ট্রোল ডি। দেখো কন্ট্রোল ডি কি করে, তোমরা সিলেকশন টুল দিয়ে যে কাজটা করবে দেন এটা আমি মুভ করলাম, দেন আমি কন্ট্রোল ডি প্রেস করব, রিপিটেডলি সেম একই কাজও করতে থাকবে। মানে আমি যদি এখান থেকে এইদিকে সরাই তাহলে ও কি করবে, কন্ট্রোল ডি, রিপিটেডলি ও সেম অ্যাঙ্গেলে ও যেতে থাকবে। আমি যদি কন্ট্রোল ডি প্রেস করে, যদি শিফট প্রেস করে আমি এটাকে কপি করলাম, অল্ট শিফট প্রেস করে আমি এটাকে কপি করলাম, শিফট কেন প্রেস করলাম, যাতে লাইনটা স্ট্রেট যায়, এই যে স্কোয়ারটা আছে এটা যেন মানে স্ট্রেট যায়। দেন তারপরে আমি কন্ট্রোল ডি প্রেস করব, রিপিটেডলি ওখানটাতেই আসতে থাকবে। আবার দেখো কন্ট্রোল ডি, এটাকে নিচে নামালাম, কন্ট্রোল ডি, রিপিটেডলি আসতে থাকবে। এবার আমি এখানে সিলেক্ট করছি, দেন এটাকেও সিলেক্ট করতে চাইছি, আমি এটার সাথে এটাকেও সিলেক্ট করতে চাইছি, কিন্তু সিলেক্ট হচ্ছে না। তো আমি একসাথে দুটো কি করে সিলেক্ট করব, মানে আমার দরকার এইটা, আমার দরকার এইটা, ঠিক আছে,
ধরো আমার এইটা সিলেক্ট আছে, দেন আমি চাইছি এইটাও সিলেক্ট করতে। তো আমি দুটো একসাথে কি করে সিলেক্ট করব, আমি শিফট প্রেস করব, দেন সিলেক্ট করব। তাহলে কি করলাম, ফার্স্ট এটা সিলেক্ট করব, দেন তারপরে এটা সিলেক্ট করব। তাহলে কি হলো, আমার দুটো সিলেক্ট হলো। মানে আমি যদি ডিলিট করতে চাই এইরকমভাবে ডিলিট করে দিতে পারবো। দেন এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম, তাহলে কি করলাম, ডিলিট। তাহলে আমার যেটা যেটা আমি সিলেক্ট করতে চাইছি, তাহলে সিলেক্ট করতে গেলে কি করতে হবে, মানে মানে আমি যদি একটার বেশি অবজেক্ট আমি সিলেক্ট করতে চাই, একসাথে কিভাবে সিলেক্ট হবে সেটা হলো শিফট প্রেস করে একটা অবজেক্ট সিলেক্ট করে ফার্স্ট, দেন শিফট প্রেস, দেন আরও অবজেক্ট সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, তাহলে গিয়ে সিলেকশন হবে, আর আমি যেরকম ডিলিট করতে চাইছি ডিলিট হবে। এবারে ধরো এটা ধরো ডিলিট হয়ে গেল, আমার মনে হলো না এই জায়গাটা ভুল হয়েছে, ডিলিট করাটা ভুল হয়েছে। তো আমি কি করব, আবার এই যেগুলো ডিলিট হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আনডু করব। কন্ট্রোল জেড প্রেস করলে যেটা ডিলিট হয়ে গেছে বা যেই জায়গাটা ভুল হয়েছে বা আমাকে ব্যাকে যেতে হবে, তখন কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু। এখান থেকে কালারটাকে ডবল ক্লিক করলে এটা হলো কালার প্যানেল। এই কালার প্যানেলটাকে যখন ডবল ক্লিক করব তখন আমি কালারটাকে সিলেক্ট করতে পারবো নিজের মতো করে। আরও অনেক রকমের কালার আমি সিলেক্ট করতে পারবো, কালার পুট করতে পারবো এটার ভিতরে। এটার ডিটেলস আমি আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে বলবো যে কীভাবে কালারের কাজ কীরকম হয়, কোন কালারটা কীরকমভাবে অ্যাপ্লাই করলে দেখতে আরও ভালো লাগবে। তো এটা আমি আস্তে আস্তে করে নেক্সট ক্লাসে আমি দেখাবো। নেক্সট ক্লাসে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা কিভাবে ইউজ করে সেটা দেখাবো। ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আমি জানি অনেকের ক্ষেত্রে হয়তো ক্লাসটা বোরিং ফিল হতে পারে, খুব স্লো যাচ্ছে মনে হতে পারে। যারা জানে, যারা হয়তো ইলাস্ট্রেটরটি একটু হলেও কাজ করেছে বা গ্রাফিক্স সম্বন্ধে একটু আইডিয়া আছে, যারা জানে তাদের কাছে হয়তো ক্লাসটা অনেক স্লো যাচ্ছে বা অনেক লেন্দি হচ্ছে, এটা মনে হতে পারে, বোর ফিল করতে পারে একটু। কিন্তু যারা একদম জানে না, যারা একদম তাদের কোনো নলেজ নেই, তো আমি একটু স্লো করছি ইচ্ছা করি, কারণ হচ্ছে আমি তাদেরকে ভালোভাবে ধরে ধরে পুরো ডিটেলে বোঝানোর চেষ্টা করছি। তো পুরো ডিটেলে বলতে গেলে না, তো যে কোনো ক্লাস একটু লেন্দি হয়ে যায়, একটু স্লো হয়ে যায়। না হলে যারা একদম জানে না, যারা জানো তাদের ক্ষেত্রে কি যে কোনো জিনিস একবার দেখলেও ধরে নিতে পারবে, কিন্তু যারা একদম জানে না তাদের ক্ষেত্রে প্রবলেমটা কি হবে, আমি যদি তাড়াহুড়ো করে বলে বেরিয়ে যাই তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না। তো আমাকে ডিটেলে পুরো তাদেরকে বোঝাতে হবে, না হলে আমার ক্লাসটা তারা যদি বুঝতে না পারে তাহলে আমি যে পারপাসে আমি ক্লাসটা করছি তো সেটা আমার ফুলফিল হবে না, তাদেরকে আমি বোঝাতে পারবো না বা বলতে পারবো না। তো যারা জানো আর যারা জানো না সবাই খেয়াল করো ক্লাসটা, যেগুলো জায়গাগুলোতে মনে হবে যে না প্রবলেম আছে বা জানতে পারছো না, কোনো অসুবিধা নেই। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করতে পারো। কমেন্টে যে জিনিসটা বুঝতে পারবে না বা যেটা সম্বন্ধে ভিডিও বানাতে হবে বা যে জিনিসটা দরকার পড়বে আমাকে প্লিজ জানিও, আমি সেরকম টাইপের ভিডিও বানাবো। আর নেক্সট ক্লাসে তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা দেখাচ্ছি, ভালো করে মনোযোগ হয়ে দেখবে। এখানেই আজকে স্টপ করছি।